সাধারণ একজন নাপিত তার ঘরে চুরি হওয়ার জন্য পুলিশের কাছে রিপোর্ট করতে গেছে। তবে সোনা রূপা বা দামি কোনো জিনিস নয়, চুরি হয়েছে একটা পুরনো ডাস্টবিন। পুলিশ তো এটা শুনে খুবই অবাক। এমন কাণ্ড তারা আগে কখনোই শোনেনি। পুলিশ এফআইআর নিতে না চাইলে নাপিত তাদের 5 লক্ষ টাকা দিতে চায় শুধু একটা 300 টাকার ডাস্টবিন খুঁজে দেওয়ার জন্য। পাগল ভেবে পুলিশ বারবার লোকটাকে তাড়িয়ে দিলেও তার একই কথা, ওই ডাস্টবিন তার ফেরত চাই। তবে পুলিশ এখানে জানে না এই পাগল লোকটা ইতিমধ্যে একজন মানুষকে খুন করে ফেলেছে এবং সে থানার ভেতরেই তার পরবর্তী শিকার খুঁজছে। তাহলে কি আছে ওই পুরনো ডাস্টবিনে, আর কেনই বা লোকটা সেটা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে? পুলিশ ডাস্টবিন খুঁজতে গিয়ে এমন কিছু রহস্য সামনে চলে আসে যেটা শুনলে আপনাদের গায়েও কাঁটা দিয়ে উঠবে। এমনই একটা গল্প নিয়ে তৈরি হয়েছে এই তামিল ক্রাইম থ্রিলার মুভিটি, যার নাম মহারাজা। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। গল্পের শুরুতে মহারাজা নামের একজন সাদাসিধে ছাপোষা ব্যক্তিকে দেখা যায়। সে পেশায় একজন নাপিত এবং অন্যের স্যালুনে কাজ করে। পরিবার বলতে শুধু তার স্ত্রী ও একটি বাচ্চা মেয়ে আছে। সেদিন মহারাজা মালিকের কাছে একদিনের ছুটি চায়, কারণ পরের দিন সে বউ ও মেয়েকে নিয়ে কোথাও বেড়াতে যাবে। মালিক প্রথমে তাকে ছুটি দিতে না চাইলেও পরে দোকানের সমস্ত কাজ তাকে দিয়ে করিয়ে নিয়ে তারপর পরের দিনের ছুটি দেয়। পরদিন সকালে মহারাজা স্ত্রী ও মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। স্ত্রী ও মেয়েকে একটা ঘরের দরজার সামনে বসিয়ে রেখে সে রাস্তার ঠিক উল্টো দিকে একটা খেলনার দোকানে যায়। কয়েকটা খেলনা পুতুল নিয়ে সে রাস্তার উল্টো দিকের ঘরে বসা স্ত্রীকে দেখায়, কিন্তু তার স্ত্রীর কোনো খেলনাই পছন্দ হচ্ছে না। অবশেষে স্ত্রীর একটা পুতুল পছন্দ হলে মহারাজা দোকানিকে সেটা প্যাক করে দিতে বলে। বিল করানোর সময় সন্তান ও মায়ের একটা সুন্দর মূর্তির ওপর মহারাজার চোখ পড়ে। সে দোকানদারকে মূর্তিটাও প্যাক করতে বলে। দোকানদার হেসে বলে, এটাও একবার স্ত্রীকে দেখিয়ে নাও, যদি তার পছন্দ না হয়। তবে মহারাজা মূর্তিটা দিয়ে স্ত্রীকে সারপ্রাইজ দিতে চায়, তাই সে স্ত্রীকে না দেখিয়ে মূর্তিটা প্যাক করতে বলে। সে যখন বিল দিতে যাবে তখনই ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। তীব্র গতিতে ছুটে আসা একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাড়ির মধ্যে ঢুকে যায়, যেখানে মহারাজার স্ত্রী তাদের মেয়েকে নিয়ে বসেছিল। মুহূর্তের মধ্যেই ঘরটা ধ্বংসস্তূপে পরিণত হয়। আশেপাশের সবাই যখন সেদিকে ছুটে যাচ্ছে, তখন মহারাজা দোকানে পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার হাতে থাকা সেই মা ও সন্তানের মূর্তিটা মাটিতে পড়ে চুরমার হয়ে যায়। তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, কারণ মুহূর্তের মধ্যে তার পুরো পৃথিবীটাই ধুলার সাথে মিশে গেছে। সেই ঘটনার পর সময় চলে যায় 15 বছর পরে। এবার আমরা জ্যোতি নামের একটি অল্প বয়সী মেয়েকে দেখতে পাই। জ্যোতির লেখাপড়ায় খুব একটা ভালো নয় এবং তার লেখাপড়া করতে কোনো আগ্রহও নেই। সে কারণে স্কুলের প্রায় সব টিচাররা জ্যোতির ওপর ভীষণ বিরক্ত। তবে সে খেলাধুলায় খুবই পারদর্শী, তাই বাকি টিচাররা কেউ তাকে পছন্দ না করলেও পিটি টিচার আসিফা জ্যোতিকে বেশ পছন্দ করে। আসিফা জ্যোতিকে 100 মিটার দৌড়ে অংশগ্রহণের জন্য প্র্যাকটিস করায় এবং পাশাপাশি জ্যোতির যেসব সাবজেক্ট বুঝতে অসুবিধে হয় সেগুলোও বোঝানোর চেষ্টা করে। এবার আমরা জানতে পারি এই জ্যোতি হলো মহারাজার সেই ছোট্ট মেয়ে। জ্যোতিকে নিয়ে মহারাজা শহর থেকে বেশ কিছুটা দূরে একটা জরাজীর্ণ বাড়িতে থাকে। এখন মহারাজার পরিবারে 3 জন সদস্য আছে: জ্যোতি, মহারাজা এবং লক্ষ্মী। তবে আশ্চর্যের বিষয় হলো লক্ষ্মী আসলে একটা ডাস্টবিন। তারা ডাস্টবিনকে লক্ষ্মী নাম দিয়ে পরিবারের সদস্য বানিয়েছে। আসলে 15 বছর আগে সেই দুর্ঘটনার সময় এই ডাস্টবিনটা ছোট্ট জ্যোতির উপরে এসে পড়েছিল, তাই জ্যোতি সেদিন প্রাণে বেঁচে গেছে। তবে মহারাজার স্ত্রী মারা যায়। জ্যোতি ও মহারাজা মিলে প্রতি শুক্রবারে লক্ষ্মীকে স্নান করায়, এরপর লক্ষ্মীর গায়ে লাল তিলক এঁকে তার পুজো করে। প্রতিদিন সকালে মহারাজা সব কাজকর্ম করে জ্যোতির কাপড় ইস্ত্রি করে দিয়ে তাকে স্কুলে পাঠায়। এরপর নিজে সেলুনে গিয়ে সারা দিন কাজ করে। কাজ শেষে রাতে সোজা বাড়ি ফিরে আসে। প্রতি রবিবার সে জ্যোতিকে সমুদ্রের পাড়ে বেড়াতেও নিয়ে যায়। জ্যোতি তার বাবাকে সব বিষয়ে শাসন করে রাখে, আর মহারাজাও হাসি মুখে তার প্রতিটা কথা শোনে। স্ত্রীর মৃত্যুর পর জ্যোতি হল মহারাজার একমাত্র আশ্রয়, তাই সে সব সময় জ্যোতিকে প্রাণ দিয়ে আগলে রাখে।
একদিন যদি স্কুলের ট্রাস্টি মহারাজাকে ডেকে পাঠায় এবং সত্য মিথ্যা যাচাই না করে জ্যোতির নামে অপবাদ দেয় যে জ্যোতি নাকি স্কুলে মদের বোতল নিয়ে এসেছে। ট্রাস্টি জ্যোতিকে টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেয়। তবে মহারাজা বারবার বলতে থাকে তার মেয়ে নির্দোষ, সে কোনো অন্যায় করতেই পারে না। কিন্তু ট্রাস্টি জেদের বশে মহারাজা ও জ্যোতিকে বাজেভাবে অপমান করতে থাকে। তখনই আসিফা আসল দোষী একটা ছেলেকে ধরে আনে এবং তার প্রমাণও দেখায়। তাই ট্রাস্টি সেদিনের মতো জ্যোতিকে ছেড়ে দেয়। তবে মহারাজা বলে যেহেতু ট্রাস্টি অযথাই জ্যোতিকে দোষারোপ করেছে, তাই তাকে জ্যোতির কাছে ক্ষমা চাইতে হবে। এটা শুনে লোকটা প্রচন্ড রেগে মহারাজাকে আরো বেশি অপমান করে বের করে দিতে চাইলে মহারাজা ঘরের একটা পিলার আটকে দাঁড়িয়ে থাকে। সবাই মিলে তাকে টেনে বাইরে নেয়ার চেষ্টা করে, কিন্তু মহারাজা নিজের জেদে অনড় হয়ে দাঁড়িয়ে থাকে। টানাটানির সময় মহারাজার আঁকড়ে ধরা পিলারটি বেঁকে যায়। এটা দেখে জ্যোতি কাঁদতে কাঁদতে ট্রাস্টিকে অনুরোধ করে বলে, আপনি আমাকে সরি বলে দিন স্যার, না হলে আমার বাবা আপনাকে ছাড়বে না। মহারাজার এমন কাণ্ড দেখে ট্রাস্টি বাধ্য হয়ে জ্যোতির কাছে ক্ষমা চায়। ক্ষমা চাওয়া হলে মহারাজা নিজেই জ্যোতিকে নিয়ে বাইরে চলে যায়। জ্যোতি আগে কখনো তার বাবাকে ছেড়ে একা থাকেনি। তবে এবার স্পোর্টস ক্যাম্পের কারণে 1 সপ্তাহের জন্য জ্যোতিকে বাড়ির বাইরে যেতে হবে। যাওয়ার আগে জ্যোতি রীতিমতো বাবাকে অনেক উপদেশ দেয় যে এই 7 দিন সে কিভাবে চলবে এবং বারবার তার শরীরের দিকে খেয়াল রাখতে বলে। এরপর জ্যোতি আসিফা ম্যামের সাথে বাসে উঠে ক্যাম্পের জন্য রওনা দেয়। সেদিন রাতে বাড়ির বাথরুমের ভেন্টিলেটর দিয়ে একটা সাপ বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তখনই দেখা যায় বাড়ির চারিদিকে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। জানালার পাশে মহারাজাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সাপটি ধীরে ধীরে তার গায়ের উপরে উঠে জানালা দিয়ে বাইরে চলে যায়, তবে সে মহারাজার কোনো ক্ষতি করে না। সাপটি চলে যাওয়ার সময় লেজের ঝাপটা দিলে জানালার পাশে রাখা একটা কাচের জিনিস নিচে পড়ে ভেঙে যায় এবং সেই শব্দে মহারাজার জ্ঞান ফিরে আসে। অন্যদিকে পরদিন সকালে এলাকার এক কাউন্সিলর গাড়ি থেকে নেমে একটা গ্যারেজের ভেতরে ঢোকে। সে এসেই কোনো কথা না বলে গ্যারেজের এক কর্মচারীকে মেঝেতে ফেলে এলো পাথারি মারতে থাকে এবং তাকে জিজ্ঞেস করে আগের দিন সার্ভিস করানোর সময় তার গাড়ি থেকে একটা চশমা চুরি গেছে, সেই চশমাটা এখন কোথায়। সেই সময় গ্যারেজের আরেকজন কর্মচারী ধানা সেখানে এলে মার খাওয়া কর্মচারী বলে গতদিন ধানাই তার গাড়ি সার্ভিসিং করিয়েছে। এটা শুনে লোকটা ধানাকে মারতে গেলে সে তার হাতে পায়ে ধরে বলে কালকের মধ্যেই চশমাটা তার কাছে পৌঁছে যাবে। এই কথা শুনেই লোকটা দলবল নিয়ে চলে যায়। সেদিন রাতে কাউন্সিলর একটা বারে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। এমন সময় ধানা সেখানে এসে তাকে দেখিয়ে দেখিয়ে চশমাটা ইচ্ছে করেই ভেঙে ফেলে। এটা দেখে কাউন্সিলর রেগে আগুন হয়ে ধানাকে মারতে আসে, কিন্তু ধানা উল্টো কাউন্সিলর এবং তার দলবলকে ইচ্ছে মতো মেরে তাদের হাত পা ভেঙে দেয়। এদিকে পরের দিন মহারাজা পুলিশ স্টেশনে আসে। পিরুমল নামের একজন পুলিশ তাকে থানায় আসার কারণ জিজ্ঞেস করলে মহারাজা বলে গতরাতে তার বাড়িতে চুরি হয়েছে, তাই সে এফআইআর করতে এসেছে। চুরির কথা শুনে পিরুমল মহারাজাকে ঘটনার বিবরণ দিতে বলে। মহারাজা বলতে থাকে গতরাতে সে যখন সেলুন থেকে বাড়ি ফিরেছিল তখন প্রথমে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু যখন সে জামা বদলে বেডরুম থেকে বাইরে আসে তখনই বাড়ির ড্রয়িং রুমে দুজন মুখোশ পরা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। একজন এসে মহারাজার গলা চেপে ধরলে বাঁচার জন্য সে লোকটার হাতে কামড় দেয়। তখন আরেকজন লোক এসে লোহার রড দিয়ে মহারাজার কানে জোরে আঘাত করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর লোকগুলো লক্ষ্মীকে নিয়ে পালিয়ে যায়। পিরুমল লক্ষ্মী নাম শুনে মনে করে মহারাজা তার স্ত্রীর কথা বলছে, তবে মহারাজা জানায় তার স্ত্রী বহু বছর আগেই মারা গেছে। বাড়িতে সে মেয়ে ও লক্ষ্মীর সাথে থাকে। তার মেয়ে এখন 1 সপ্তাহের জন্য স্পোর্টস ক্যাম্পে গেছে। পিরুমল একটু অবাক হয়ে লক্ষ্মীর পরিচয় জানতে চাইলে মহারাজা ফোন থেকে একটা ছবি বের করে তাকে দেখায়, যেখানে সে আর জ্যোতি লক্ষ্মীকে ধরে দাঁড়িয়ে আছে। পিরুমল অবাক হয়ে জিজ্ঞেস করে এই ফটোতে লক্ষ্মী কোথায়। মহারাজা ডাস্টবিনটা দেখিয়ে বলে এটাই হচ্ছে লক্ষ্মী। পিরুমল একেবারে ভ্যাবাচেকা খেয়ে জিজ্ঞেস করে ডাস্টবিনের ভেতর কি টাকা পয়সা বা সোনাদানা ছিল। মহারাজা বলে না, ওতে কিছুই ছিল না। এটা শুনে পিরুমল অগ্নিমূর্তি ধারণ করে বলে এটা কি মশকরা হচ্ছে।
একটা ডাস্টবিনের জন্য পুলিশের সময় নষ্ট করে এফআইআর লিখাতে এসেছো? মহারাজা অনুরোধ করে বলে, লক্ষ্মী আমাদের কাছে খুবই মূল্যবান। লক্ষ্মীর কারণেই আমার মেয়ে প্রাণে বেঁচেছে। তাই জ্যোতির ক্যাম্প থেকে ফেরার আগেই যে কোনো মূল্যে লক্ষ্মীকে খুঁজে বের করতে হবে। মহারাজার এমন অদ্ভুত কথা শুনে সবাই তাকে পাগল ভাবে। তবে মহারাজা বলে, পুলিশ কোনো অ্যাকশন না নিলে সে হায়ার অথরিটির কাছে গিয়ে কমপ্লেন করবে। পিরুমল এবার প্রচণ্ড রেগে তাকে লাথি মেরে চেয়ার থেকে ফেলে দিয়ে থানা থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু মহারাজা তো একেবারেই নাছোড়বান্দা। সে পিরুমলকে জড়িয়ে ধরলে টানা হ্যাচড়ায় পিরুমলের ইউনিফর্ম ছিঁড়ে যায়। পিরুমল ভয়ঙ্কর রেগে গিয়ে কনস্টেবলদের অর্ডার দেয় মহারাজাকে থানা থেকে বের করে দিতে। কিন্তু মহারাজা একটা কাঠের তক্তা আটকে ধরে পিরুমলকে অনুরোধ করে, দয়া করে আমার লক্ষ্মীকে খুঁজে দিন। অন্য পুলিশরা মিলে মহারাজাকে টেনে থানা থেকে বের করে দিতে চাইলে সে আরো শক্ত করে কাঠের তক্তাটা আঁকড়ে ধরে। ফলে কেউ তাকে নিজের জায়গা থেকে এক চুলও সরাতে পারছে না। বরং টানাটানির এক পর্যায়ে কাঠের তক্তাটি আলগা হয়ে খুলে পড়লে তার ওপরে রাখা সমস্ত জিনিসপত্র নিচে পড়ে যায়। সেখানে থাকা একটা মাটির হাঁড়ি ভেঙে তার ভেতর থেকে একটা বিষধর সাপ বেরিয়ে আসে। সাপ দেখে সবাই ভয় পেয়ে হুড়োহুড়ি করে থানার বাইরে চলে যায়। কিন্তু মহারাজা একটুও ভয় না পেয়ে সেই সাপটা হাতে নিয়ে সবার সামনে এসে দাঁড়ায়। এইদিকে সেই থানার ইন্সপেক্টর রাজন চুরি হওয়া একটা বাড়িতে তদন্ত করতে এসেছে। রাজন অনেক লোভী আর পাক্কা ঘুষখোর একজন পুলিশ অফিসার। এখানে আসার আগে সে চোরকে ধরে তাকে ভয় দেখিয়ে চুরি করা আসল সোনার গয়নাগুলো নকল গয়নার সাথে পাল্টে দিয়েছে। নকল গয়না মালিককে ফিরিয়ে দিয়ে আসল গয়না নিজের কাছেই রেখে দেয়। এরপর সে পুলিশ স্টেশনে এসে চারিদিকের অবস্থা দেখে জানতে চায় থানার এই অবস্থা কে করেছে। তখন সবাই ভয়ে ভয়ে মহারাজাকে দেখিয়ে দেয় যে চুপ করে একটা বেঞ্চে বসে আছে। রাজন মহারাজাকে নিজের ক্যাবিনে ডেকে জানতে চায়, কি সমস্যা আপনার? মহারাজা পিরুমলকে বলা কথাগুলোই আবারও অক্ষরে অক্ষরে রাজনকে বলে। সে জানায় লক্ষ্মী হলো তাদের বাড়ির একজন সদস্য, তাই যে করে হোক লক্ষ্মীকে খুঁজে দিন। লক্ষ্মী একটা ডাস্টবিন, এই কথাটা শুনে রাজন খুবই রেগে গিয়ে মহারাজার দিকে বন্দুক তাক করে তাকে থানা থেকে বেরিয়ে যেতে বলে। এবার মহারাজা চলে যাচ্ছে দেখে থানার বাকি সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় মহারাজা আবারও ফিরে এসেছে। তবে এবার সঙ্গে এনেছে 40,000 টাকা। সেই টাকা রাজনের হাতে দিয়ে মহারাজা বলে, লক্ষ্মীকে খুঁজে দিলে সে আরও 5 লক্ষ টাকা দেবে। এইবার রাজন তাকে কষিয়ে একটা চড় মারে। ওর সাহস কি করে হলো থানা ভর্তি লোকের সামনে ঘুষ দেয়ার? এতগুলো টাকার ব্যাপার মহারাজা তো সেটা লুকিয়েও দিতে পারত, তাই না? মানে ঘুষ খাবে কিন্তু সবার সামনে সাধুও সাজবে আর কি। যাই হোক, ওই 40,000 টাকা নিয়ে থানার সব পুলিশরা লক্ষ্মীকে খোঁজা শুরু করে। চুরির জায়গা পরীক্ষা করতে তারা মহারাজার বাড়িতে আসে। এরপর মহারাজার সেলুন, তাদের পাশের বাড়ি, সব জায়গায় জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। এদিকে রাজন মনে মনে ভাবে, একটা সামান্য 300 টাকার ডাস্টবিনের জন্য যদি কেউ এত টাকা দিতে চায় তাহলে নিশ্চয়ই সেই ডাস্টবিন শুধু ময়লা ফেলার জন্য ব্যবহার করা হয় না, তার ভেতরে লুকানো কোনো রহস্য রয়েছে। রাজন মহারাজাকে সাইডে ডেকে নিয়ে বলে, তুমি সত্যি করে বলো ওই ডাস্টবিনে আসলে কি ছিল? তবে মহারাজা সেই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলে 5 লাখের সাথে সে আরো 2 লাখ টাকা দেবে, কিন্তু তার মেয়ে ফিরে আসার আগে লক্ষ্মীকে খুঁজে বের করতে হবে। এসব শুনে রাজন অবাক হয়ে মহারাজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর আমরা সেলভাম নামের এক ব্যক্তিকে দেখতে পাই। সে ও তার সাগরেদ কুল্লু একটা বাড়িতে ঢুকে মা ও মেয়েকে বন্দি বানিয়ে তাদের সব সোনাদানা ডাকাতি করছে। এরপর কুল্লু নৃশংসভাবে মেয়েটাকে ধর্ষণ করে এবং সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসে। চলে যাওয়ার সময় বাড়িটাতে বিস্ফোরণ ঘটিয়ে মা ও মেয়েকে মেরে ফেলে। তবে নিষ্ঠুর চরিত্রের সেলভাম নিজের বাড়িতে ঢুকতে একেবারে বদলে যায়। স্ত্রী ও মেয়েকে নিয়ে তার সুখের সংসার। এত ভয়ঙ্কর একজন ডাকাত বাড়ি এলেই হয়ে ওঠে পারফেক্ট ও কেয়ারিং স্বামী এবং একজন স্নেহবান পিতা। নিজের মেয়েকে সে পাগলের মতো ভালোবাসে। গতরাতে ডাকাতি করার সময় সেই বাড়িটা থেকে মেয়ের জন্য একটা ছোট মূর্তিও এনেছে। মূর্তিটা মেয়েকে দেখালে সেটা তার খুব একটা পছন্দ হয় না, তাই সেলভাম সেটা ডাস্টবিনে ফেলে দেয়। আর এখানেই দেখা যায় মহারাজার লক্ষ্মী নামের সেই ডাস্টবিনটা আসলে সেলভামের ঘরে রয়েছে।
এদিকে মহারাজা লক্ষ্মীকে খুঁজে পাওয়ার আশায় দিনরাত সব সময় থানায় বসে থাকে। তাই সুযোগ পেয়ে পুলিশরাও তাকে দিয়ে যাবতীয় কাজ করিয়ে নেয়। পাগল ভেবে কারণে অকারণে তাকে চড় থাপ্পড় মারে, তাকে দিয়েই সব ফরমাস খাটায়। এদিকে পুলিশ লক্ষ্মীকে খোঁজার কোনো চেষ্টাই করছে না, বরং তারা সব বাসনপত্রের দোকানে গিয়ে লক্ষ্মীর একটা ডুপ্লিকেট ডাস্টবিন খুঁজে বের করার চেষ্টা করছে, যাতে সেটা লক্ষ্মী বলে চালিয়ে দেয়া যায়। এভাবে খোঁজ করতে করতে একদিন এক বাসনের দোকানে নাল্লা নামের এক কনস্টেবলের সঙ্গে কনস্টেবল স্বামীর দেখা হলে স্বামী রাজনকে বলে লক্ষ্মীর ডুপ্লিকেট খোঁজার দায়িত্ব দেয় নাল্লাকে। সেদিন রাতে সেলভাম ও কুল্লু আবারও একটা বাড়িতে ডাকাতি করে সব সোনাদানা লুট করে নিয়ে যায়। এদিকে মহারাজা পুলিশ স্টেশনে সবার গালিগালাজ খেয়ে দিন কাটাচ্ছে। একদিন একজন লোক গ্যারেজের কর্মচারী ধানার মিসিং রিপোর্ট লেখাতে থানায় আসে। লোকটা যখন বেঞ্চে বসে অপেক্ষা করছে, তখন মহারাজা তার পাশে এসে বসে। গ্যারেজ মালিকের হাতে ধানার ছবি দেখে মহারাজা সাথে সাথে তাকে চিনতে পারে। এখানে ফ্ল্যাশব্যাকে দেখা যায়, যেদিন ডাকাতরা হামলা করেছিল সেদিন জ্ঞান আসার পর চোখ খুলতে সে একটা গ্যারেজের রিসিট দেখতে পায়। রিসিটটা নিয়ে খুঁজতে খুঁজতে মহারাজা পৌঁছে যায় সেই বারে যেখানে কাউন্সিলর বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে। সে কাউন্সিলরকে জিজ্ঞেস করে, কাল যে ছেলেটা আপনার গাড়ি নিয়ে গিয়েছিল সেই ছেলেটা কোথায়? তবে তখনই ধানা বাড়ি ঢুকে কাউন্সিলরকে খুব মারতে শুরু করে। মারধর করে ধানা যখন স্কুটিতে করে সেখান থেকে বেরিয়ে যায়, তখন মহারাজাও তার পিছু নেয়। এক পর্যায়ে মহারাজা ধানার পিছু করে করে তার আড্ডায় পৌঁছে যায়। মহারাজাকে দেখে ধানা চিৎকার করে বলে, সেদিন মহারাজাকে বাড়িতে জীবন্ত ছেড়ে আসাটা তাদের মারাত্মক ভুল হয়েছে। সেদিনই যদি মহারাজা ওখানে শেষ হয়ে যেত, তাহলে আজ সে ধানাকে চিনতে পারত না। ততক্ষণে ধানার গুন্ডারা মহারাজাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। এক লোক মহারাজার হাত কাটবে বলে ধারালো অস্ত্র নিয়ে আসে, কিন্তু সেই মুহূর্তে শান্ত মহারাজার অন্য এক উগ্র রূপ বেরিয়ে আসে। মহারাজা এক টানে আরেকজন লোকের হাত নিজের দিকে টেনে নিলে সেই ধারালো অস্ত্রে লোকটার হাত শরীর থেকে আলাদা হয়ে যায়। এরপর সে এক এক করে ধানার গুন্ডাদের পিটিয়ে তক্তা বানিয়ে দেয়। সবশেষে ধানাকে মারতে মারতে তার শরীরের বিভিন্ন অংশে পেরেক গেঁথে তাকে জিজ্ঞেস করে, সেদিন রাতে তার বাড়িতে ধানার সাথে আর যে দুজন ছিল তারা এখন কোথায়। ধানা বুঝতে পারে তার মৃত্যু আসন্ন। তাই অতি কষ্টে সে মহারাজাকে একটাই কথা বলে, যে দুজন ছিল তাদের মধ্যে একজন কিন্তু পুলিশ স্টেশনে কর্মরত আছে, পারলে তাকে ধরে দেখা। এরপর সুযোগ বুঝে সে পালিয়ে যেতে চাইলে মহারাজা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ধড় থেকে আলাদা করে দেয়। ধানা সেখানে ছটফট করতে করতে মারা যায়। এটা থেকেই বোঝা যায় মহারাজা কেন দিনরাত শুধু পুলিশ স্টেশনে পড়ে থাকে। ধানার কথা শুনে সে প্রতিজ্ঞা করেছে, পুলিশ স্টেশনে থাকা সেই ছদ্মবেশী ডাকাতকে সে খুঁজে বের করবে এবং নিজের হাতে শাস্তি দেবে। পুলিশ ধানাকে খোঁজার জন্য সে কাউন্সিলরকে থানায় ডেকে পাঠায়, যার সঙ্গে ধানার ঝামেলা হয়েছিল। কাউন্সিলর বলে সে এই বিষয়ে কিছুই জানে না, তবে সেদিন আরও একজন লোক ধানাকে খুঁজতে এসেছিল। কাউন্সিলরকে সেই লোকটার ব্যাপারে জিজ্ঞেস করা হলে সে কিছুতেই আর লোকটার নাম মনে করতে পারে না। ওদিকে নাল্লা ও স্বামী এমন একজনের খবর পায় যে হুবহু লক্ষ্মীর মতো আরেকটা ডাস্টবিন তৈরি করে দিতে পারবে। তারা দোকানিকে ৩,০০০ টাকা দিয়ে দুদিনের মধ্যে ডাস্টবিনটা বানিয়ে দিতে বলে। এদিকে সেলভাম তার মেয়ের পিঠের ক্ষতে মলম লাগিয়ে দিচ্ছে। এরপর সে স্ত্রী ও মেয়েকে একটা সোনার দোকানে নিয়ে যায়। দুদিন পরে তার ছোট মেয়ের জন্মদিন, তাই সে মেয়ের পছন্দের একটা হীরের হার অর্ডার দেয়। এত দামি উপহার কিনতে স্ত্রীর আপত্তি থাকলেও সে নিজের মেয়েকে পছন্দমতো জিনিস কিনে দিতে পেরে খুবই খুশি। মেয়ের জন্মদিনের দিন দোকান থেকে হারটি নিয়ে সে মহারাজার সেলুনে দাড়ি কাটতে আসে। এখানে বোঝা যায় সেলভামের সব কাহিনী আসলে অতীতে ঘটেছে। এতক্ষণ সেলভামের দেখানো কাহিনীগুলো আসলে ১৫ বছর আগের ঘটনা। সেলভাম দাড়ি কাটতে বসলে মহারাজা দাড়ি কাটার সময় ব্যাটারি শেষ হয়ে ট্রিমারটা বন্ধ হয়ে যায়। তাই মহারাজা নতুন ব্যাটারি কিনতে দোকানের বাইরে চলে যায়। সেলভাম তখন দোকানে একদম একা বসেছিল। তখনই কুল্লু তাকে ফোন করে বলে, নিউজ পেপারে তাদের অপরাধের ব্যাপারে খবর বেরিয়েছে, এমনকি পুলিশ নাকি অপরাধীদের প্রমাণও পেয়েছে। আশেপাশে কেউ নেই দেখে সেলভাম নিশ্চিন্ত হয়ে কুল্লুর সাথে ডাকাতি করার কথা বলতে থাকে।
তবে কথা শেষে পেছনে ঘুরতেই দেখে মহারাজা তার পেছনে দাঁড়িয়ে আছে। সেলভাম ভাবে মহারাজা হয়তো তার সব কথা শুনে ফেলেছে, তাই তাড়াতাড়ি দাড়ি কাটা শেষ করে সে সেলুন থেকে বেরিয়ে যায়। তবে তাড়াহুড়োতে সে মেয়ের জন্য কেনা হীরের চেনের বাক্সটা সেলুনেই ফেলে যায়। মহারাজা চেনের বাক্সটি দেখতে পেয়ে সেটা সেলভামকে ফেরত দেওয়ার জন্য তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওদিকে বাড়িতে পৌঁছে সেলভাম কুল্লুকে বলে সেলুনের লোকটা আমার সব কথা শুনে ফেলেছে, তাই তারা সিদ্ধান্ত নেয় আজ রাতেই তারা মহারাজাকে মেরে ফেলবে। তবে তখনই সেলভামের স্ত্রী তাকে চেনের ব্যাপারে জিজ্ঞেস করলে তারা ব্যাগ খোঁজাখুঁজি করে বুঝতে পারে চেনটা কোথাও হারিয়ে গেছে। এইদিকে মহারাজা সেই সময় চেনটা দিতে সেলভামের বাড়িতে এলে কাকতালীয়ভাবে একই সময় পুলিশরাও তাকে ধরতে আসে। মহারাজা ও পুলিশকে একসাথে আসতে দেখে সেলভাম মনে করে মহারাজাই পুলিশকে তার কথা জানিয়ে দিয়েছে। পুলিশ দেখে কুল্লু বন্দুক বের করে তাদের ওপর গুলি চালাতেই পুলিশ আর কোনো উপায় না দেখে পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে কুল্লুর মৃত্যু হয়। এরপর পুলিশ সেলভামকে আটক করে নিয়ে যাওয়ার সময় তার স্ত্রী পুলিশদের বলে তাদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, তার স্বামী খুবই ভালো মানুষ, সে কোনো অপরাধ করতেই পারে না। এবার পুলিশরা তাকে প্রমাণ দেখিয়ে বলে তাদের কোনো ভুল হয়নি, সেলভাম একজন কুখ্যাত ডাকাত আর খুনি এবং সে অনেক মেয়েদের ধর্ষণ করেছে। তার স্ত্রী প্রথমে এসব শুনে কিছুতেই বিশ্বাস করতে পারে না। তবে সেলভামকে চুপ করে থাকতে দেখে সে বুঝে যায় পুলিশ সত্যি কথাই বলছে। পুলিশ তাকে নিয়ে যাওয়ার সময় সেলভাম এক দৃষ্টিতে মহারাজার দিকে তাকিয়ে থাকে। তার দৃঢ় বিশ্বাস মহারাজাই সব কথা পুলিশকে জানিয়েছে বলেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বর্তমানে কনস্টেবল নাল্লা হুবহু লক্ষ্মীর মতো দেখতে একটা ডাস্টবিন বানিয়ে এনেছে। পুলিশ মহারাজাকে জানায় তারা লক্ষ্মীকে খুঁজে বের করেছে, তবে চোরটাকেও তো তাদের ধরতে হবে। তাই রাজন ঠিক করে ডিপার্টমেন্টের ভেতরের কাউকেই চোর সাজিয়ে মহারাজাকে দেখিয়ে দেবে। তার বদলে 50,000 টাকা সেই লোকটাকে দেয়া হবে। নাল্লা 50,000 টাকার কথা শুনে নিজেই চোর সাজতে রাজি হয়ে যায়। এরপর রাজন থানায় ফোন করে মহারাজাকে আবারও সেদিন রাতের ঘটনাটা বিস্তারিত বলতে বলে, যাতে নাল্লা সেটা শুনে চুরির ঘটনা সেই মতোই সাজাতে পারে। মহারাজা তার গল্প বলতে শুরু করলে রাজন ফোনটা লাউড স্পিকারে দিয়ে নাল্লাকে সব শোনায়। তবে এবার আমরা সেদিনের আসল ঘটনা জানতে পারি। সেদিন সন্ধ্যায় জ্যোতি ক্যাম্প থেকে বাড়ি ফিরে জামা বদলানোর জন্য ঘরে ঢুকেছিল। তখনই নাল্লা হঠাৎ পেছন থেকে জ্যোতির মুখ চেপে ধরে। অর্থাৎ ধামা যে পুলিশের কথা বলেছিল সেটা আসলে এই নাল্লাই ছিল। জ্যোতি নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে থাকলে নাল্লা ও ধামা মিলে তাকে কাবু করতে চায়। তখনই সেলভাম পেছন থেকে জ্যোতির মাথায় সজোরে আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। সে একটা হাতুড়ি দিয়ে বারবার জ্যোতির মুখে আঘাত করে। এরপর সেলভাম নাল্লাকে মহারাজার ব্যাপারে জিজ্ঞেস করলে নাল্লা জানায় সে 1 সপ্তাহ ধরে সব সময় মহারাজার ওপর নজর রেখেছে। তার তো এতক্ষণে বাড়ি চলে আসার কথা। 1 সপ্তাহ ধরে মেয়েটা বাড়িতে ছিল না, কিন্তু আজকেই সে বাড়ি ফিরে তাদের প্ল্যানটা ভেস্তে দিয়েছে। আসলে তারা মহারাজাকে মারতে এসেছিল, তবে জ্যোতি বাড়িতে চলে আসায় তারা হঠাৎ করে ঘাবড়ে গেছে। সেলভাম 15 বছর জেল খেটে কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে, তাই সে এবার মহারাজার উপর প্রতিশোধ নিতে চায়। সেলভামের একটা অভ্যাস হলো সে যে বাড়িতে ডাকাতি করতে যায় ডাকাতির পর সেখানে রান্না করে খায়। এখানেও একই প্যাটার্ন অনুযায়ী তারা রান্না করে খাওয়া দাওয়া করে। এরপর নাল্লা ও ধানা মিলে কয়েকবার জ্যোতিকে নৃশংসভাবে ধর্ষণ করে। অনেকক্ষণ অপেক্ষা করেও মহারাজা আসছে না দেখে জ্যোতিকে মরার জন্য ফেলে রেখে তারা 3জন বেরিয়ে যায়। এদিকে মহারাজা ঠিক সময়ে সেলুন বন্ধ করে বেরিয়ে পড়েছিল, তবে জ্যোতি তাকে একজোড়া জুতার ছবি পাঠিয়ে সেটা কিনে আনতে বলেছিল। তাই মেয়ের কথা মতো সে জুতা কিনতে দোকানে যায়, যার কারণে তার বাড়ি ফিরতে দেরি হয়। তবে মহারাজা পুলিশকে এসব কিছুই না বলে শুধু তার লক্ষ্মীকে ফিরিয়ে দিতে বলে। এটা বলে সে কাঁদতে কাঁদতে থানা থেকে বেরিয়ে যায়। ফোনের অপর প্রান্তে থাকা নাল্লার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে যায়। সে ততক্ষণে বুঝে গেছে এই মহারাজার বাড়িতে গিয়েই তারা জ্যোতিকে নির্যাতন করে এসেছে এবং কাল সকালে তাকে চোর সেজে মহারাজার কাছেই যেতে হবে।
নাল্লা ভয়ে সেলভামকে ফোন করে সব কথা জানালে সেলভাম তাকে মাথা ঠান্ডা রেখে পুলিশের কথা মতো চলতে বলে। তবে এটা শুনে নাল্লা রেগে গিয়ে বলে, এবার যা করার আমি করব, বলেই সে সেলভামের কল কেটে দেয়। নাল্লা পালিয়ে যাওয়ার জন্য রাজনকে বলে সে এখন বাড়ি যেতে চায়, কাল সকাল সকাল সে থানায় চলে আসবে। তবে রাজন নাল্লাকে আজ রাতে তার বাড়িতেই থাকতে বলে এবং সকালবেলা একসঙ্গে তারা থানায় যাবে। তাই নাল্লা আর পালিয়ে যেতে পারে না। এখানে ফ্ল্যাশব্যাকে দেখা যায় মহারাজা সে রাতে বাড়ি ফিরে জ্যোতির মর্মান্তিক অবস্থা দেখে সঙ্গে সঙ্গে জ্যোতিকে কাছের নার্সিংহোমে নিয়ে যায়। চিকিৎসার পর জ্ঞান ফিরলে জ্যোতি বাবার কাছে একটাই অনুরোধ করেছিল, তুমি ওই লোকগুলোকে খুঁজে বের করো, তাদের একটাই প্রশ্ন করব, আমি ওদের কি ক্ষতি করেছিলাম। এখানে দেখা যায় ডাস্টবিনটা আসলে চুরি হয়নি, সেটা জ্যোতির হসপিটালের বেডের নিচেই রাখা আছে। মেয়ের কথা রাখতে সেদিন বাড়ি ফিরে সে নিজেই ঘরের সব জিনিসপত্র ভাঙচুর করে। এরপর নিজের কানে নিজেই আঘাত করে ডাকাতি নাটক সাজায়। ধামার পকেট থেকে পড়ে যাওয়া রিসিট দেখে সেটা ফলো করে ধামা পর্যন্ত পৌঁছে যায়। মরার আগে ধামা বলেছিল তাদের সাথে একজন পুলিশ অফিসারও ছিল, তাই সেই পুলিশকে খোঁজার জন্য সে ডাস্টবিন চুরির নাটক করে সারাক্ষণ থানায় বসে থাকত। বর্তমানে দেখা যায় পরদিন সকালে নাল্লাকে নিয়ে পুলিশের গাড়ি মহারাজার বাড়িতে আসে। বাড়িতে ঢুকে রাজন নাল্লাকে বলে সেই রাতে ঠিক কি ঘটেছিল তার বর্ণনা দিতে। শুরুতে নাল্লা উল্টাপাল্টা কথা বললেও হঠাৎ সে আকার ইঙ্গিতে এমন কিছু কথা বলে ফেলে যেটা শুনে মহারাজার সন্দেহ হয় এই ব্যক্তি সেদিন তার বাড়িতে ঢুকতে পারে। জ্যোতি তাকে বলেছিল সে একজনকে ধাক্কা দেওয়ার সময় অনুভব করেছে সেই লোকের পিঠে একটা টিউমার আছে। সেটা চেক করার জন্যই মহারাজা নাল্লাকে জড়িয়ে ধরলে তার পিঠে টিউমারটা অনুভব করতে পারে। এবার সে নিশ্চিত হয়ে যায় সেদিন জ্যোতিকে যারা নির্যাতন করেছে নাল্লা তাদের মধ্যে একজন। রাজন তাকে জিজ্ঞেস করে এখন তারা এই অপরাধীকে কি শাস্তি দেবে। তবে মহারাজা জানায় তাকে কোনো শাস্তি দেওয়ার দরকার নেই, নাল্লাকে ছেড়ে দেয়া হোক। এটা শুনে রাজন অবাক হয়ে জানতে চায়, তুমি ডাস্টবিনটা খোঁজার জন্য এত পরিশ্রম করলে, লাখ লাখ টাকা খরচ করতে চাইলে, আর এখন চোরকে ছেড়ে দিতে বলছো? এত বড় অপরাধের কোনো সাজা হবে না? তবে তুমি না চাইলেও দোষীকে তো শাস্তি পেতেই হবে। কিন্তু মহারাজা তাও বলে সে নাল্লাকে কোনো রকমের শাস্তি দিতে চায় না, পুলিশ যেন তাকে ছেড়ে দেয়। আসলে মহারাজা বুঝে গেছে পুলিশ নাল্লাকে জেলে পাঠালে সে কয়েক বছর পর আবারও ছাড়া পেয়ে যাবে, তাই সে নিজের হাতে নাল্লাকে শেষ করে দিতে চায়। তবে এবার রাজন ধৈর্য হারিয়ে মহারাজাকে বলে, যদি এই লোকটা তোমার মেয়েকে ধর্ষণ করে তাহলেও কি তাকে ছেড়ে দিতে বলবে? এই কথা শুনে মহারাজা একেবারে চমকে ওঠে। আসলে ডাস্টবিন চুরি হওয়ার ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ বুঝতে পারে এটা কোনো সামান্য চুরির ঘটনা হতেই পারে না। তাই পুলিশ মহারাজাকে লুকিয়ে তার ব্যাপারে তদন্ত করতে শুরু করে। একসময় পুলিশ সেই হসপিটালে এসে উপস্থিত হয় যেখানে জ্যোতিকে ভর্তি করা হয়েছে। তারা জানতে পারে সে রাতে মহারাজার মেয়ে জ্যোতিকে শারীরিক নির্যাতন করা হয়েছিল। এরপর সেখান থেকেই তারা সমস্ত রকমের তথ্য জোগাড় করে এবং তদন্ত করে জানতে পারে ধানা, নাল্লা ও সেলভাম এই ঘটনার সাথে যুক্ত। তারা ধানার আড্ডায় তার মাথা কাটা লাশটাও খুঁজে পায় এবং বুঝতে পারে এটা মহারাজারই কাজ। রাজন সব জেনে শুনেই নাল্লাকে মহারাজার কাছে নিয়ে এসেছে। এবার রাজন মহারাজাকে একটা ধারালো অস্ত্র দিয়ে এই মানুষরূপী শয়তানটাকে এখানেই শেষ করে দিতে বলে। নাল্লা সবার হাতে পায়ে ধরে প্রাণ ভিক্ষা চাইতে থাকে, কিন্তু তাকে মহারাজার সাথে ছেড়ে বাকি সবাই বাইরে বেরিয়ে এসে দরজাটা বাইরে থেকে আটকে দেয়। বাড়ির ভেতরে মহারাজা নাল্লাকে বারবার কোপাতে কোপাতে খুন করে এবং মেয়ের নির্যাতনের বদলা নেয়। এরপর পুলিশ তাকে তৃতীয় অপরাধী সেলভামের কথাটা জানায়। এইবারে মহারাজা সেলভামকে খুঁজতে তার কাজের সাইটে চলে আসে। সেলভামের গুন্ডারা তাকে থামাতে এলে সে একাই সবাইকে পিটিয়ে তক্তা বানিয়ে দেয়। খবরটা পেয়ে সেলভাম মহারাজাকে মারতে এলে প্রথমবার সেলভামকে দেখে মহারাজা একেবারে চমকে ওঠে। তার 15 বছর আগের ঘটনাটা মনে পড়ে যায়। সেলভামকে দেখে সে তার উপর আর হাত ওঠাতে পারে না। এই সুযোগে সেলভাম মহারাজাকে তীব্র আক্রোশের সাথে মারতে মারতে বলে, মহারাজার কারণে তার ঘর পরিবার সবকিছু নষ্ট হয়ে গেছে, তাকে 15 বছর জেল খাটতে হয়েছে। এই মহারাজার জন্যই তার প্রাণের থেকেও প্রিয় মেয়ে আম্মু তার থেকে আলাদা হয়ে গেছে।
প্রতিদিন সে জেলে বসে একটাই কথা ভাবত, কি করে মহারাজাকে শাস্তি দেবে। এইসব শুনে এবার মহারাজা উল্টো সেলভামকে মারতে থাকে এবং মেরে এমন অবস্থা করে যে সেলভাম আর নড়তেই পারে না। তারপরেও সে হাসতে হাসতে মহারাজাকে বলে, তোকে এমন যন্ত্রণা দিয়েছি যা সারা জীবন ধরে তোকে কুড়ে কুড়ে খাবে। যখনই তুই মেয়েকে দেখবি তখনই তোর মনে পড়বে ৩ জন মানুষ মিলে তোর মেয়ের কি অবস্থা করেছিল। কিছুক্ষণ পর আসিফা ম্যাম জ্যোতিকে নিয়ে সেখানে আসে। জ্যোতি সেলভামের সাথে কথা বলতে চাইলে প্রথমে মহারাজা তাকে বাধা দেয়, তবে জ্যোতি জোর করলে মহারাজা নিজেই জ্যোতিকে এনে সেলভামের সামনে একটা চেয়ারে বসায়। তাকে কিছুক্ষণ একান্তে কথা বলতে দেওয়ার জন্য জ্যোতি মহারাজাকে অনুরোধ করে। মহারাজা চলে গেলে জ্যোতি সেলভামকে বলে, সে যদি ভেবে থাকে তার করা এই পাপ জ্যোতির সাথে সারা জীবন থাকবে তাহলে সে ভুল ভেবেছে। তার মতো লোকের কাছে জ্যোতি কখনোই হার মানবে না। সে তো সেলভামের মেয়ের বয়সী। তার সঙ্গে এত নোংরা কাজ করার সময় একবারও কি সেলভামের নিজের মেয়ের মুখটা মনে পড়েনি? এসব শুনে সেলভাম একটা বিটকেল হাসি দিয়ে বলে, তুমি এত কথা বলো, সেটা আগে জানলে সেদিনই তোমাকে মেরে ফেলতাম। এবার জ্যোতি একটা পুটলি সেলভামের দিকে ছুড়ে দিয়ে বলে, এটার জন্যই এসেছিলে তাই না? এই নাও, আজ থেকে এই সব কিছুই তোমার। সেলভাম দেখে পোটলার ভেতরে কিছু সোনার গয়না দেখা যাচ্ছে। কথা বলা শেষে যদি চলে যেতে থাকে তখনই সেলভামের চোখে পড়ে পুটলিটার ভেতরে সেই হীরের গয়নাটা, যেটা সে তার ছোট মেয়ে আম্মুর জন্য কিনেছিল। গয়নাটা হাতে নিয়ে সেলভাম জ্যোতির চলে যাওয়ার দিকে তাকাতেই দেখতে পায় জ্যোতির পিঠে সেই পোড়া দাগ, যেখানে সে ছোটবেলায় আম্মুকে পরম মমতায় মলম লাগিয়ে দিত। এখানেই জানা যায় গল্পের আসল রহস্য। আসলে সেদিন সেলভামের অ্যারেস্টের পর তার স্ত্রী বাড়ি ছেড়ে মেয়েকে নিয়ে অন্য জায়গায় বাসা ভাড়া করে থাকতে শুরু করে। মহারাজা অনেক খোঁজাখুঁজির পর তাদের ঠিকানা বের করে নিজের স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে হীরের গয়নাটা ফেরত দেওয়ার জন্য সেলভামের স্ত্রীর কাছে যায়। তবে সেলভামের স্ত্রী জানায়, পাপের টাকায় কেনা এই হার সে কিছুতেই নেবে না। সে মহারাজাকে হারটা কোনো মন্দিরে দান করে দিতে বলে। কথাবার্তার মাঝে মহারাজা বউ বাচ্চাকে ওদের কাছে বসিয়ে রেখে উল্টো দিকের দোকানে সেলভামের মেয়ের জন্য খেলনা কিনতে গেলে একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ি ভেঙে ভেতরে ঢুকে পড়ে। সেই ঘটনায় মহারাজার স্ত্রী কন্যাসহ সেলভামের স্ত্রীও মারা যায়। তবে একটা ডাস্টবিন সেলভামের মেয়ের উপরে চাপা পড়ে যাওয়ায় আশ্চর্যজনকভাবে সে বেঁচে যায়। সেদিন সর্বহারা মহারাজা সেলভামের মেয়েকে কোলে তুলে নেয় এবং তাকেই নিজের মেয়ের মতো যত্ন করে বড় করে তোলে। অর্থাৎ এতদিন যাকে আমরা মহারাজার মেয়ে বলে জেনেছি, সে আসলে সেলভামের মেয়ে আম্মু। ডাস্টবিনটার কারণে সে প্রাণে বেঁচেছে, তাই মহারাজা ডাস্টবিনটার নাম রাখে লক্ষ্মী। এই ডাস্টবিন শুরু থেকেই মহারাজার নয়, বরং সেলভামের পরিবারের ছিল। এদিকে সেলভাম ততক্ষণে বুঝে গেছে সে প্রতিশোধ পরায়ণ হয়ে কি সর্বনাশটাই না করে ফেলেছে। মহারাজার ক্ষতি করতে গিয়ে সে নিজেই তার মেয়ের কত বড় ক্ষতি করে ফেলেছে। মহারাজা জ্যোতিকে আসিফার সঙ্গে বাইরে পাঠিয়ে দিয়ে আবারও সেলভামের কাছে আসে। সেলভাম মহারাজার পা ধরে আকুতি মিনতি করতে থাকে তাকে একবার তার মেয়ে আম্মুর সাথে দেখা করতে দিতে। তবে মহারাজা বলে জ্যোতি সেলভামের মতো কোনো অমানুষের মেয়ে নয়, বরং সে তার মেয়ে। এরপর সেলভামকে সেখানেই ফেলে রেখে মহারাজা জ্যোতি ও আসিফাকে নিয়ে চলে যায়। ভাঙা পা নিয়ে চরম অনুশোচনায় সেলভাম বাকি শরীরটা টেনে টেনে আম্মুর নাম ধরে ডাকতে ডাকতে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এক সময় যে মেয়ে তার প্রাণের থেকেও বেশি মূল্যবান ছিল, যে মেয়ের খুশির জন্য সে সবকিছু করতে পারত, আর আজ নিজের মেয়ের সঙ্গে সে কতটা ঘৃণ্য কাজ করেছে সেটা অনুভব করে তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ে। সে চিৎকার করে তাদের একবারের জন্য দাঁড়াতে বলে। শেষবারের মতো সেলভাম তার মেয়েকে দু চোখ ভরে দেখতে চায়, তবে তারা কেউ ফিরেও তাকায় না। আজ সেলভাম বুঝতে পেরেছে এতদিন সে কতটা নিকৃষ্ট মানুষ ছিল। কতগুলো মেয়ের জীবন সে এভাবেই নষ্ট করেছে। আজ বোধহয় সেই পাপের ফল তার মেয়েকে ভোগ করতে হচ্ছে। বাবা হয়ে সে নিজে দাঁড়িয়ে থেকে তার মেয়ের উপর নির্যাতন হতে দিয়েছে। কোনো রকমে বিল্ডিংয়ের কিনারায় এসে তীব্র অনুশোচনায় সে হাতজোড় করে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চায়। নিজের প্রতি ঘৃণা তার এতটাই তীব্র হয়ে ওঠে যে সেই বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে সে নিজের জীবন বিসর্জন দেয়। সেলভামের মাথা ফেটে রক্ত বের হয়ে জ্যোতির পায়ের ছাপের উপরে দিয়ে বয়ে যায়।
তার মৃতদেহের পাশে পড়ে থাকে মেয়ের জন্য শখ করে বানানো সেই হীরের হার। আর এটা দেখিয়ে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।